Hello and welcome all of you to our YouTube channel Completing All in One. So আমরা শুরু করছি ক্লাস 12-এর ওয়ান শট সিরিজ অথবা PYQ সিরিজ অথবা তোমাদের 2026-এর যে পরীক্ষাটা হবে সেটার কোয়েশ্চেন যা তোমরা বলবে সেগুলোই, ঠিক আছে। সঞ্চার ব্যবস্থা এখানের এই ভিডিওটা দেখার পর তোমাকে আর কোনো কিছু এক্সট্রা করে পড়তে হবে না, এখানে সব কিছু কনসেপ্ট কভার করে দেওয়া হবে, 20 থেকে 30 মিনিটের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সমস্ত পিওয়াইকিউ এর থ্রু দিয়ে পুরো চ্যাপ্টারটা রিভাইজ করে নেবো, ঠিক আছে। সঞ্চার ব্যবস্থা একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার, যেখান থেকে 3 নাম্বার আসবে। এই চ্যাপ্টারটা সেইভাবে তোমরা ইউটিউবে হয়তো পাবে না, তাই তোমাদের জন্য বিশেষ ব্যবস্থা। এই 3 নাম্বার কিন্তু প্রথমেই পাকা করে নিতে হবে। ওকে, সো শুরু করা যাক আমাদের ভিডিও। দেখো, প্রথম কোশ্চেন, অর্থাৎ 2015 সালে এসেছে, নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্বে পাঠানো সম্ভব হয় না বলে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ বেতার তরঙ্গ, এটা উচ্চ হবে, উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ উচ্চ বেতার তরঙ্গের সাথে উপরিপাতিত করে, এটা নিম্ন বেতার তরঙ্গের সাথে উপরিপাতিত করা হয়। এই পদ্ধতিকে বলা হয় কি? মডিউলেশন। কোথায় গেল? তাহলে মডিউলেশন কাকে বলে যদি সংজ্ঞা পড়ে কি বলবে? মডিউলেশন মানে যে নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গকে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য বেশি তরঙ্গের বাহক তরঙ্গ এর উপর মিশিয়ে দেওয়া হয়। এটা আরও ডিটেলসে আসছি কোশ্চেনটা, তাহলে এটাকে বলা হচ্ছে মডিউলেশন। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা, অর্থাৎ যেখান থেকে তথ্যটা প্রেরিত হয়, গ্রাহক অ্যান্টেনা মানে যেখানে যে সেটা সংগৃহীত হয় সেটাকে বলছি গ্রাহক অ্যান্টেনা। প্রেরক মানে যেখান থেকে পাঠানো হয়, যেখানে গ্রহণ করা হয়, গ্রাহক অ্যান্টেনা, এভাবে বলতে পারি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় লেখো। তাহলে দেখো, প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনা নিম্নোক্ত পদ্ধতি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয়। 1 নম্বর ভূমি তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ, 2 নম্বর দেশ তরঙ্গ, 3 নম্বর আকাশ তরঙ্গ বা নভ তরঙ্গ। ওকে, মনে থাকবে। এবার মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার লেখো, যে পদার্থের পারমাণবিক এবং আণবিক ধর্ম পরীক্ষা সংক্রান্ত কাজে এবং রাডার ব্যবস্থায় মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ওকে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরের কোশ্চেন দেখো, অ্যামপ্লিটিউড মডিউলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো। এটা কিন্তু স্টার দিয়ে রাখতে পারো তোমাদের জন্য 100%, ঠিক আছে। এই PYQ সিরিজের মধ্যে তোমাদের অ্যামপ্লিটিউড মডিউলেটেড তরঙ্গ কাকে বলে এটা কিন্তু আসার চান্স বেশি রয়েছে, সংজ্ঞাটা। ওকে, দেখো কি আছে, যে বাহক তরঙ্গের কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে, ভালো করে খেয়াল করো, কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র তার বিস্তার যদি সংকেত তরঙ্গের, এখানে বলেছে অ্যামপ্লিটিউড বা বিস্তার একই জিনিস, তার বিস্তার যদি সংকেত তরঙ্গের বিস্তার অনুসারে পরিবর্তন করা হয় তবে সেই মডিউলেশনকে বিস্তার মডিউলেশন বলা হয়। বুঝতে পেরেছো? আর যদি আমি এটাকে বিস্তার মডিউলেশন না করে, বিস্তার মডিউলেশন আসছে, আমি ডিটেলসে আসছি এগুলো। একটি অ্যামপ্লিটিউড মডিউলেটেড তরঙ্গের চিত্রটা দেখো, চিত্রটাও দেখে নাও। এই যে এইটা হচ্ছে তোমার বাহক তরঙ্গ। ওকে, এটা বাহক তরঙ্গ, এইটা হচ্ছে তোমার সংকেত তরঙ্গ। এবার সংকেত তরঙ্গটাকে আমাকে পাঠাতে হবে, এটাকে পাঠাতে হবে, তাহলে বাহক তরঙ্গ দেখো বয়ে নিয়ে যাচ্ছে, এই যে বাহক তরঙ্গ দেখতে পাচ্ছ আশা করছি সকলেই। তাহলে বাহক তরঙ্গ দেখো নিয়ে যাচ্ছে সুন্দরভাবে। এখান থেকে আরেকটা জিনিস যেটা দরকার, যেটা হচ্ছে মডিউলেশন সূচক। এখান থেকে কিন্তু 2025-এও কোয়েশ্চেন এসেছে যে মডিউলেশন সূচক মিউ সমান হচ্ছে সংকেত তরঙ্গের বিস্তার EM, সংকেত তরঙ্গের বিস্তার বাই বাহক তরঙ্গের বিস্তার EC। EM আমি এখানটায় লিখছি, EM বাই হচ্ছে তোমার EC। এখানে খেয়াল করতে হবে, EM মানে E ম্যাক্সিমাম মাইনাস E মিনিমাম, এখানে লেখা আছে E ম্যাক্সিমাম মাইনাস E মিনিমাম, বাই নিচে আছে E ম্যাক্সিমাম প্লাস E মিনিমাম। ওকে, তাহলে এখানে জাস্ট 2025-এ তোমরা কোশ্চেনটা দেখাবো, জাস্ট এই ফর্মুলাটাই বসাতে অঙ্ক হয়ে যেত। ধরো E ম্যাক্সিমামের মান ধরো 10 দেওয়া আছে, আর এটার মানটা ধরো 2 দেওয়া আছে, তাহলে 10 মাইনাস 2 বাই 10 প্লাস 2, তাহলে কত হলো 8-এর 12, 4 2 8, 4 3 12, তাহলে 2-এর 3। উত্তরটা মনে রাখো, পরে আমি দেখিয়ে দেবো এটা, ঠিক আছে। তাহলে ছবিটা একটু ভালো করে করবে এটা।
পরের কোশ্চেন দেখো, যে বেশি দূরত্ব 2016 কোশ্চেন, যে বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন? কারণ কি, যে আয়নমণ্ডল 30 কিলোহার্জ অপেক্ষা বেশি কম্পাঙ্কের সংকেতকে প্রতিফলিত করতে পারে না, কিন্তু টিভি সম্প্রচারের ক্ষেত্রে যে সংকেত ব্যবহার করা হয় তার কম্পাঙ্কের পাল্লা 80 মেগাহার্জ। আমি এই পাল্লাগুলো টিভি সম্প্রচারের জন্য যে পাল্লা, তার একটা ছক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওই ছকটা মুখস্থ করে নেবে, ওখান থেকে 1 নাম্বার পাবে। ওকে, সো দেখে নাও, যদি পার্টে করে 2+1 ভেঙে দেয় তাহলে ওখান থেকে 1 নাম্বার দেবে। ওকে, সেটা দেখে নিলে কোনো অসুবিধা নেই। পরের কোশ্চেন, যে ডিমডিউলেশন কাকে বলে? ডিমডিউলেশন হচ্ছে বেসিক্যালি তোমার, আমি এই ডিমডিউলেশন বলার আগে আমি একটা পরবর্তী একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটায় চলে আসবো একবারে, ওখান থেকে সবগুলো বলে দিচ্ছি। যে যোগাযোগ ব্যবস্থাকে, এই যে এই কোশ্চেনটা আমি তোমাদের আগে আলোচনা করে দিই, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি চিহ্নিত ব্লক চিত্র অঙ্কন করো। দেখো, একটা আমার তথ্য তরঙ্গ আছে, সেটাকে আমি প্রথমে তড়িৎ চুম্বকীয় রূপান্তরের মাধ্যমে তথ্য সংকেতে রূপান্তর করলাম। ওকে, জাস্ট তথ্য তরঙ্গ মানে কি, ধরো তুমি কথা বললে সেটাকে, তুমি যে কথাটা বললে, তুমি মোবাইল ফোনের সাহায্যে সেটাকে পাঠাতে, তুমি যদি কথাটা অন্য দূরবর্তী স্থানে, ধরো তোমার মামা বাড়িতে পাঠাতে চাইছো তোমার কথাটাকে, যে আমি মামা বাড়ি যাবো কালকে, বুঝলে, মামা রেডি থাকো, তাহলে এই কথাটা তুমি তোমার মামাকে শোনাতে চাইছো। কীভাবে শোনাবে? তুমি এখানে চিল্লাতে থাকলে এটা কিন্তু পৌঁছে যাবে না তোমার মামার কানে, তাহলে কিছু একটা ব্যাপার ভাবতে হবে। তাহলে এই কথাটাকে আমি, মানে তরঙ্গ ছিল, কথা মানে কি, কম্পাঙ্ক তরঙ্গ, তাহলে তরঙ্গ ছিল, সেটাকে তড়িৎ চুম্বকীয় রূপান্তরের মাধ্যমে তথ্য সংকেতে প্রথমে রূপান্তর করলাম। বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে আমার কথা থেকে একটা সংকেত পেয়ে গেলাম, ধরো এরকম পেলাম একটা সংকেত। এবার এই সংকেতটা আমি কি বললাম, এই সংকেতটা এই স্থান থেকে দূরবর্তী স্থানে যেতে পারবে নি। এবার একে যদি আমি পাঠাতে হয় এক স্থান থেকে অন্য স্থানে, তার জন্য আমাকে কিছু সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে বাহক তরঙ্গ। ওকে, তাহলে তথ্য সংকেতকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য এর ওপর বাহক তরঙ্গ মেশানো হচ্ছে, এবং এই কৌশলটাকেই বলা হচ্ছে বিরূপক বা মডিউলেশন। যদি অসুবিধা থাকে তো বলো। তথ্য সংকেতকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য এর চেয়ে বেশি কম্পাঙ্কের তরঙ্গ বিশিষ্ট একটা বাহক তরঙ্গ মেশানো হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলছি বিরূপক বা মডিউলেশন। এবার এটা চলে গেল প্রেরক অ্যান্টেনাতে, যখন এই ঘটনাটা ঘটছে তখন কিছু অপসর বা নয়েজ এসে মিলিত হচ্ছে, এবং প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনাতে গেল, এবং আবার গ্রাহক অ্যান্টেনা থেকে যাওয়ার পর সেটা বিমোচক হচ্ছে। মানে কি, এই যে গ্রাহক অ্যান্টেনা যেটাই ছিল, সেখানে দেখো দুটো জিনিস আছে, একটা বাহক তরঙ্গ আছে, একটা তথ্য সংকেত আছে। এবার বিমোচকের কাজ কি, বাহক তরঙ্গ আর তথ্য সংকেতকে সেপারেট করা, বিমোচক বা ডিমডিউলেশন এর কাজ। তাহলে ডিমডিউলেশন জিনিসটা বুঝতে পারলে, বা বিমোচক কি বললাম, বাহক তরঙ্গ আর তথ্য সংকেতকে দেখো সেপারেট করে দিল, এটা যোগ করছিল, এখানে দেখো বিয়োগ করলো, তাহলে বিরূপক বিমোচক। কোনো অসুবিধা থাকলে বলো, এখানে যোগ করলো এখানে বিয়োগ করলো। ওকে, সেম জিনিস এই বিমোচকের এখানেও দেখো কিছু পরিমাণ অপসর মিশতে থাকে, হয়েছে? তাহলে তথ্য সংকেত আলাদা হয়ে গেছে। এবার তথ্য সংকেত তো আমি শুনতে পারবো না, যে ওয়েবটা এলো এটা আমি বুঝতে পারবো না, ওয়েবটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কীভাবে? তড়িৎ চুম্বকে রূপান্তর করে তথ্য তরঙ্গে রূপান্তর করতে হবে, তবেই তোমার মামা শুনতে পাবে যে হ্যাঁ আমি কালকে যাচ্ছি, তবে খাসি মাংস তোমার জন্য রান্না করে রাখবে। বুঝতে পারলে কি পারলে নি বলো? তাহলে এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখান থেকে যাবতীয় কোশ্চেনগুলো এবার তোমরা পারবে। দেখো, এবার যদি আমি চলে আসি 2016 কোশ্চেনটায় কী ছিল, দেখো, ডিমডিউলেশন বলতে কি বোঝো জাস্ট পড়ে নাও। ডিমডিউলেশন বা সংকেত সন্ধান প্রক্রিয়া হলো মডিউলেশন প্রক্রিয়ার ঠিক বিপরীত। বলে দিয়েছি মডিউলেশন প্রক্রিয়া কি, শ্রাব্য কম্পাঙ্কের কোনো সংকেতকে এম মানে অ্যাম্পলিটিউড মডিউলেশন বা ফ্রিকোয়েন্সি মডিউলেশন, বাহক তরঙ্গ থেকে আলাদা করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিমডিউলেশন। গুরুত্ব কি, প্রেরক কোনো সংকেতের শক্তি এবং উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটি মডিউলেশন সূচকের ওপর নির্ভর করে। এই সূচকের মান বেশি হলে প্রেরিত সংকেতের শক্তি এবং উৎকর্ষতা বেশি হয়। ওই যে আগেরটা যেটা বার করেছিলাম, সূচক সংখ্যাটা বা মডিউলেশন সূচক, ওকে, সেটা যদি বেশি হয় তাহলে সংকেতের শক্তি, প্রেরিত সংকেতের শক্তি আর উৎকর্ষতা বৃদ্ধি পায়। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখে নেব, যে নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়? ঠিক আছে, এটা সিম্পলি উপগ্রহ মানে স্পেস তরঙ্গের মাধ্যমে। পরের কোশ্চেন যাব, বিস্তার প্রকম্পন। দেখো, বিস্তার প্রকম্পন কি বললাম, দূরসঞ্চার ব্যবস্থার তরঙ্গের ওপর তথ্য সংকেত। প্রকম্পন মানে হচ্ছে মডিউলেশন, মানেই হচ্ছে তোমার
বাহক তরঙ্গ মেশানো হচ্ছে, কিন্তু বিস্তার মানে বিস্তারটাকে চেঞ্জ করব, কম্পাঙ্কটাকে স্থির রাখবো। দূরসঞ্চার ব্যবস্থার তরঙ্গের উপর তথ্য সংকেতকে আরোপ করা হয়। এই আরোপণের সময় যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে তথ্য সংকেতের বিস্তার অনুযায়ী বাহক তরঙ্গের বিস্তারের মন্থর পর্যাবৃত্তি পরিবর্তন ঘটানো হয়, সেই প্রক্রিয়াকে বিস্তার প্রকম্পন বলে। সেম জিনিস যদি এটা বিস্তারের পরিবর্তে কম্পাঙ্ক প্রকম্পন বলতো, তাহলে কি বলতাম? দূরসঞ্চার ব্যবস্থা তরঙ্গের উপর তথ্য সংকেতকে আরোপ করা হয়, ঠিক আছে। এই আরোপণের সময় যে প্রক্রিয়ায়, এখানটায় বাহক তরঙ্গের কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে পরিবর্তে বলতাম বিস্তার, এখানটায় বলে দিতাম বিস্তার অপরিবর্তিত রেখে তথ্য সংকেতের কম্পাঙ্ক অনুযায়ী বাহক তরঙ্গের কম্পাঙ্কের মন্থর পর্যাবৃত্তি পরিবর্তন ঘটানো হয়, সেই প্রক্রিয়াকে কম্পাঙ্ক প্রকম্পন বা ফ্রিকোয়েন্সি মডিউলেশন বলে, এফএম। এটাকে বলা হচ্ছে ইংরেজিতে অ্যাম্পলিটিউড মডিউলেশন, এএম, আর ওটাকে বলা হচ্ছে এফএম। দেখো, একটার থেকে দুটো ডেফিনেশন হয়ে গেল। একটা মুখস্থ করলে দুটো করবে, কেন দুটো করতে হবে বেকার সময় নষ্ট? একটা করবে আর একটা জাস্ট লিখবে ওটা। এবার এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হবে, তোমাদের আসার চান্স আছে, এই কোয়েশ্চেনটার রিপিট হওয়ার চান্স আছে। ওকে, এই যে যেটা অঙ্কটা, যে একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার, টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻⁶ দেওয়া আছে, ও সিম্পল ফর্মুলা দেওয়া আছে। টিভি টাওয়ারের উচ্চতা এইচ সমান এত মিটার, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক দূরত্ব ডি পর্যন্ত পাওয়া গেলে মনে রাখবে সূত্রটা একটা, ডি সমান √2HR, মান বসিয়ে দিবে, উত্তর পেয়ে যাবে, বা উত্তরটা ডাইরেক্ট মনে রাখবে মুখস্থ, ঠিক আছে, বা ক্যালকুলেশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে কোশ্চেন দেখো, টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয় সেটা আমার কী হবে? 30 থেকে 300 মেগাহার্জ। 30 থেকে 300, এই যে প্রথমেরটা 30 থেকে 300 মেগাহার্জ। এটার জন্য একটা ছক তোমরা পড়ে নিতে পারো, এখান থেকে দেখে নাও, ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। যে জাহাজ বা উড়োজাহাজের অবস্থান নির্ণয় বা ডুবোজাহাজের যোগাযোগ রক্ষার জন্য কত কম্পাঙ্কের পাল্লা? 3 থেকে 30 কিলোহার্জ ব্যবহার করা হবে। জাহাজ বা উড়োজাহাজের অবস্থান নির্ণয়, এএম রেডিও ইত্যাদির জন্য 30 থেকে 300 কিলোহার্জ। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এফএম রেডিও, টেলিভিশন সম্প্রচার, আবহাওয়া রেডিও ইত্যাদির জন্য 30 থেকে 300 মেগাহার্জ। আর টেলিভিশন সম্প্রচারটা, মোবাইল ফোনটা মনে রাখবে, মোবাইল ফোন আর ব্লুটুথের জন্য 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ লাগছে। আর রাডার, কৃত্রিম উপগ্রহ মারফত রাডার ইত্যাদির জন্য 3 থেকে 300 গিগাহার্জ। 3 থেকে 300 গিগাহার্জ, এটা হচ্ছে 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ, এটা 3 থেকে 300 গিগাহার্জ। এদিকটা একটু পড়লে তো পড়ে রাখতে পারো, বাট এই একটা দুটো আর হচ্ছে তোমার এই তিনটা জিনিস মুখস্থ করে নিলে হয়ে যাবে। তাহলে এই দিক থেকে অপশান এলিমিনেট করে হয়ে যাবে, যেহেতু অপশানের কোশ্চেন আসবে না তোমাদের। সো এখান থেকে যা শর্ট কোশ্চেন যদি আসে তাহলে এই দুটোই আসতে পারে। যে মোবাইলটা এখন বেশি ব্যবহার হয়, তো তাহলে 300 মেগাহার্জ থেকে কোথায় ব্যবহার করা হচ্ছে? এটা 300 থেকে তোমার দাঁড়াও একটু পরিষ্কার করে দিই, এটা হচ্ছে তোমার 300 থেকে, মোবাইল ফোনটা হচ্ছে 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ। আর এফএম রেডিও, টেলিভিশন সম্প্রচার, আবহাওয়া রেডিও 30 থেকে 300 মেগাহার্জ, ঠিক আছে। এই দুটো ভালো করে করে নেবে। বাকি রাডারেরটা 3 থেকে 300 গিগাহার্জ। পরে কোশ্চেন দেখো, অ্যান্টেনা কি? তাহলে অ্যান্টেনা হলো রেডিও এর ক্ষেত্রে, অ্যান্টেনা হলো বায়ু মাধ্যমের মধ্য দিয়ে রেডিও তরঙ্গ পরিবহন এবং তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়া ধাতব পরিবাহীর মধ্যস্থতাকারী, যা পরিবাহী এবং গ্রাহক হিসেবে কাজ করে। একটা হচ্ছে তোমার প্রেরক অ্যান্টেনা থাকে, একটা গ্রাহক অ্যান্টেনা থাকে। যা প্রেরণ করে তাকে প্রেরক অ্যান্টেনা, যে গ্রহণ করে তাকে গ্রাহক অ্যান্টেনা বলে। এবার একটা কোশ্চেন এসেছে, বাট এটা রিপিট হয়েছে কোশ্চেনটা আবার 2025-এই, যে একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক এত আর্জ হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত? তাহলে অ্যান্টেনার দৈর্ঘ্য দেখো C/নিউ, তাহলে ফর্মুলা মানে ল্যামডা সমান C/নিউ, এটা আমরা জানি। তাহলে ওই ল্যামডাটাকেই বলছে অ্যান্টেনার দৈর্ঘ্য, ল্যামডা সমান C/নিউ। তাহলে সি মানে হচ্ছে শূন্যস্থান আলোর বেগ বসিয়ে দাও, এটা 3 × 10⁻80 বলে দেওয়া আছে, তাহলে 1 মিটার হয়ে গেল অ্যান্টেনার দৈর্ঘ্য। কোনো অসুবিধা আছে? 2025-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল 2 মার্কসের, আরামসে করতে পারতেন, শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে, অ্যান্টেনার দৈর্ঘ্য সমান C/নিউ। পরে কোশ্চেনে যাব, যে প্রক্রিয়ায়, এই কোশ্চেনটাও কিন্তু পরবর্তী সময় রিপিট হয়েছে, যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক, তাকে বলা হয় বিস্তার মডিউলেশন। আগেই বলে দিয়েছি, বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক, তাকে বলবো বিস্তার মডিউলেশন। ওকে, 2019 এসেছে দেখো। তারপরে
সহজ কোশ্চেন, যে একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার যদি সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয়, তাহলে আমি ফর্মুলাটা ডি সমান √2 আর এইচ একটু আগে করে নিয়েছি, তাহলে ডি প্রপোর্শনাল টু এইচ পেয়ে গেছি যেহেতু পৃথিবীর ব্যাসার্ধটা কনস্ট্যান্ট। এবার প্রথমে বলেছিল ডি ছিল, পরবর্তীকালে তার দ্বিগুণ করা হয়েছে মানে 2D করা হয়েছে, তাহলে এইচটা বার করে নিতে পারবো এখান থেকে। d/2d সমান 120/h করে এইচের মানটা প্রথমে বেরিয়ে গেল। এবার জানতে চেয়েছে টাওয়ারের উচ্চতা কতটা বাড়াতে হবে, তাহলে প্রথমে ছিল 120, এখন হয়েছে 480, 480 থেকে যদি বিয়োগ করে দিই 360 পাবো, এতটা পরিমাণ বাড়াতে হবে। দেখো রিপিটেড কোয়েশ্চেন, এটাও পরবর্তী 2025-এ পাবে। ওকে, পরবর্তী কোশ্চেন যাব, যে এই কোশ্চেনটা ওই জন্যই তোমরাকে বলেছিলাম যে এই কোশ্চেনটা 2025-এ আসেনি, তোমাদের কিন্তু আসার চান্স আছে 100%। এইটা অবশ্যই করবে, এই কোশ্চেনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। দেখো রিপিট হলো, অ্যাম্পলিটিউড মডিউলেটেড তরঙ্গের পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো, মডিউলেশন সূচকের রাশিমালা। একদম, যে তোমার হচ্ছে ওটাও করা ছিল, মিউ সমান হচ্ছে কি E m/EC। ওকে, এখানে ছিল ই ম্যাক্স মাইনাস ই মিন বাই ই ম্যাক্স প্লাস ই মিন, মনে করে দেখো এটা। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, 2023-এ, 2022-এ এখান থেকে কোনো কোশ্চেন আসেনি, আর তোমার 20 আর 21-এ তো কোভিডের জন্য পরীক্ষায় হয়নি। 2023-এ দেখো যে প্রক্রিয়ায়, একটু আগেই হলো কিন্তু এটা, যে প্রক্রিয়ায় দেখো বললাম রিপিট হয়েছে 19-এরটা, যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক হয় তাকে বলা হচ্ছে কি বললাম, বিস্তার মডুলেশন, একটু আগে বলেছি। দেখো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, এটা তো বলেই দিয়েছি তোমাদের, যে যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য রেখাচিত্রটা দেখো বুঝিয়ে দিয়েছি ভালো করে, একদম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এটাই। পরের কোশ্চেন যাচ্ছি, যে যোগাযোগ ব্যবস্থার যে স্থানে সংকেত অপসর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হলো, এটা তোমরা একটু দেখবে, এই কোশ্চেনটা 14 নম্বর কোশ্চেনটা একটু দেখবে। এটা আশা করছি প্রেরক স্থানটা হবে, বাট তোমরা এটা কিন্তু একটু দেখে নেবে, আমি আশা করছি এটা প্রেরক স্থানই হবে, বাট তোমরা একটু দেখে নেবে যে সঞ্চার ব্যবস্থাপনার বার্তা সংকেতের প্রেরক এবং আনুষঙ্গিক প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যেসব অবাঞ্ছিত মানে কোনখানে বেশি প্রভাবিত হয় সেটা স্পেসিফিকলি কোথাও আমি পাইনি। ঠিক আছে, এবার এটার জন্য একটু ডেপথ নলেজ চাই, ওই ডেপথ নলেজটা যদি কারো থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এটা সঠিক উত্তর কী হবে। আশা করছি প্রেরক স্থানটাই তোমরা করবে, কারণ এটা 95% ঠিক, বাট দেখবে তোমরা একটু এটা। ঠিক আছে, তারপরে কোশ্চেন যাচ্ছি, যে মহাকাশ তরঙ্গের বিস্তারণ কি। মহাকাশ তরঙ্গ বিস্তারণ বা মহাকাশ তরঙ্গ প্রচার হলো এক ধরনের রেডিও তরঙ্গ প্রচার, যেখানে রেডিও তরঙ্গ সরাসরি ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে গ্রহণকারী অ্যান্টেনায় যায় এবং ভূমি থেকে প্রতিফলিত হয়। সাধারণত সরাসরি সংকেত স্থানান্তর অর্জনের জন্য মহাকাশ তরঙ্গ প্রচারে দৃষ্টিরেখা যোগাযোগ ব্যবহার করা হয়, অবশ্যই পড়ে নেবে। কেন এই বিস্তারণ পৃথিবীপৃষ্ঠের ওপর ক্ষুদ্র দূরত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা দেখো পরের স্লাইডে রয়েছে আমাদের, যে কেন করা হয় তোমরা একটু দেখে নাও। দুটো পয়েন্ট বলে দিচ্ছি, একটা হচ্ছে দৃষ্টিরেখা বা লাইন অফ সাইট। কি বলছে, যে মহাকাশ তরঙ্গ সোজা পথে ভ্রমণ করে, যেহেতু পৃথিবী সমতল নয়, পৃথিবী অ্যাকচুয়ালি দিস টাইপ, তাহলে ট্রান্সমিটার এবং রিসিভার অ্যান্টেনা একে অপরকে সরাসরি দেখতে না পেলে বা বক্রতার আড়ালে চলে গেলে সংকেত আর পৌঁছায় না। ঠিক আছে, তারপরে পৃথিবীর বক্রতা বলতে পারো, অ্যান্টেনার উচ্চতা বলতে পারো, ট্রপোস্ফিয়ারিক সীমাবদ্ধতা বলতে পারো। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখে নেবে। পরবর্তী কোশ্চেনে আসছি, এখান থেকে দেখো এই জিনিসটাই আরও একবার ছিল, বাট এটা তোমরা দেখতে চাইলে দেখতে পারো। বাট পরবর্তী কোশ্চেনে আসছি, দেখো যে যদি এটাও কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, 2024 এসেছে, তোমাদের 26-এ আসার চান্স আছে যদি এই টাইপের আসে। যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক 5 কিলোহার্জ হয়, তবে 100 কিলোহার্জ প্রতিবেদের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ কম্পাঙ্ক, যে বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্কটা 5 কিলোহার্জ দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা জানি যে ব্যান্ডউইথ অফ স্টেশন, অর্থাৎ একটি অ্যাম্পলিটিউড মডিউলেশন প্রেরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যে ব্যান্ডউইথ, সেটাকেই বলছি ব্যান্ডউইথ স্টেশন, সেটাকে বলছি 2 × FM। তাহলে FM এর মানটা কত দেওয়া আছে, 2 × 5 মানে হচ্ছে 10 বেরালো। কোনো অসুবিধা থাকলে জানাও। ওকে, তাহলে 2 × FM বেরালো, তাহলে 2 × 5 মানে 10 বেরালো। ঠিক আছে, এবার এখানে জানতে চেয়েছে স্টেশনের সংখ্যা, তবে 100 কিলোহার্জ প্রতিবেদ। এবার
মোট উপলব্ধ প্রতিবেদকে প্রতিটি স্টেশনের প্রয়োজনীয় ব্যান্ডউইথ দিয়ে ভাগ করলে স্টেশনের সংখ্যা পাওয়া যায়, মনে রাখবে এটা। তাহলে স্টেশনের সংখ্যা সমান ব্যান্ডউইথ টোটাল কত 100 কিলোহার্জ, বা এখানে কত বেরোলো 10 কিলোহার্জ। তাহলে 100কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10টা পেয়ে গেলাম, 10টি স্টেশনের সংখ্যা। তাহলে বুঝতে পেরেছো না পারোনি? তাহলে বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক যদি না দিয়ে আমার অ্যাম্পলিটিউড তরঙ্গের দিতে পারতো, তাও করতে পারতাম আমি এখান থেকে। তাহলে ব্যান্ডউইথ যদি সরাসরি দিয়ে দিত তাও করা যেত, বাট যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক দিয়েছে সেটাও করা যাবে, কারণ ব্যান্ডউইথ অফ স্টেশন ইজ 2 × FM, ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এটা একটু স্টার দিয়ে রাখতে পারো। পরবর্তী কোশ্চেন দেখো, যেটা বলেছিলাম তোমাকে, এটা আগেই কিন্তু করে দিয়েছি, যে মডিউলেশন সূচক সমান ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম বাই ই ম্যাক্সিমাম প্লাস ই মিনিমাম। তাহলে 8/12, তাহলে হচ্ছে 4 × 3 = 12, এই 4 × 2 = 8, 4 × 3 = 12, 2 × 3, দেখো অপশান ডি। পরবর্তী কোশ্চেন, একটি টিভি, দেখো রিপিট হলো কি হলো নি, এগেইন ফর্মুলাটা আমি দেখো তোমাকে মনে করে দেবো, ডি সমান √/2 8টা 2টা কনস্ট্যান্ট, তাহলে ডি প্রপোর্শনাল টু √h, তাহলে d1/d2 সমান √h1/h2 করবো, তারপর h2 মানটা বার করে নেব। তাহলে এখান থেকে h2 বেরিয়ে গেলে অটোমেটিক্যালি আমি টাওয়ারের উচ্চতা কতটা বেড়েছে পেয়ে যাবো। তারপর রিপিট হলো কিন্তু কোশ্চেনটা 2025-এ রিপিট হয়েছে। ওকে, আবার দেখো সেম জিনিস 2025-এ রিপিট হলো, তাহলে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরাকে ভালো করে করতে হবে, অবশ্যই। দেখো তোমরা অযথা, যেহেতু এই চ্যাপ্টারটা না পড়োনি বলেই তোমাদের মনে হচ্ছে যে বিরাট জটিল কোশ্চেন হবে। জাস্ট অ্যান্টেনার দৈর্ঘ্য সমান কি c/নিউ, তাহলে c এর মানটা জানি 3 × 10⁸, বাই এটার মানটাও 3 × 10⁸, মানে 1 মিটার, হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে বলো। পরবর্তী কোশ্চেন, 2-3টে ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি একটু নতুন কিছু কোশ্চেন দিতে চাই তাহলে এগুলোই দেবে, এর বাইরে দেবে না। ওকে, দেখো সেগুলোও কিন্তু তোমাদের জন্য আমি রেডি করেছি। দেখো যে একটি কোশ্চেনটা, দেখো এটাও কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, যে একটি বার্তা সংকেতকে প্রেরণ করতে 12 ভোল্ট শীর্ষমানযুক্ত বিভবের একটি বাহক তরঙ্গ ব্যবহার করা হয়। মডিউলেশন সূচক 75% পেতে হলে মূল বার্তা সংকেতটির বিভবের শীর্ষমান কত হওয়া উচিত, অবশ্যই ভালো করে করে নেবে। তাহলে এখান থেকে মডিউলেশন সূচক 75% মানে কত, 75/100 মানে হচ্ছে 0.75। দেখো এবার মডিউলেশন সূচক মানেই দেখো AM/AC, একটু আগেই করেছি AM/AC। এখানে দেখো শীর্ষ মানটা দেওয়া আছে, এখানে তোমার শীর্ষ মানটা জানতে চেয়েছে, তাহলে AM-টা জানতে চেয়েছে, AC-টা দেওয়া আছে। দেখো যে বার্তা সংকেতকে প্রেরণ করতে 12 ভোল্ট শীর্ষ মানযুক্ত বিভবের একটি বাহক তরঙ্গ ব্যবহার করা হলো, তাহলে AC এর মানটা বলে দিয়ে আছে 12 ভোল্ট, তাহলে 12-র সঙ্গে এটা গুণ করবো, যা সিম্পলি বেরিয়ে যাবে। ওকে, তাহলে মিউ এর মানটা দেওয়া ছিল বা মডুলেশন সূচকের মানটা দেওয়া ছিল AM/AC আমি জানি, আর AM সমান বেরিয়ে গেল। পরবর্তী কোশ্চেনে দেখবো, যে পরবর্তী কোশ্চেনটা দেখো একই রকম ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে নতুন রূপে যদি কোশ্চেনটা আসে তাহলে একই জিনিস, যে একটি বিস্তার মডিউলেশনযুক্ত তরঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 10 ও 2 ভোল্ট, 10 ভোল্ট ও 2 ভোল্ট, মডিউলেশন সূচক মিউ নির্ণয় করো। পারবে, দেখো 2 এর 3 হয়েছে। দেখো এখান থেকে কিন্তু কোশ্চেনটা তুলেছিল তোমাদের। এবার যদি সর্বনিম্ন বিস্তার বিভব 0 ভোল্ট হয় তবে মিউ এর মান কত হবে। যদি সর্বনিম্ন বিস্তার বিভব মানে M2 যদি 0 হয়, তাহলে M2 0 হয়ে গেলে M সমান কত হচ্ছে বলো তো, 1 হচ্ছে। M1 এর যে কোনো মানের জন্য M এর মান 1 হচ্ছে। বুঝতে পারলে কি পারলে না? হয়েছে, এটা মিউ বা এম, এটা মিউও বলতে পারো, এমও বলতে পারো, অথবা মিউ বলতে পারো, একই জিনিস, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। ওকে, পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন দেখো, যে দৃষ্টি রেখা সঞ্চার ব্যবস্থাপনায় গ্রাহক অ্যান্টেনার উচ্চতা প্রেরক অ্যান্টেনার উচ্চতার মতো একই হওয়া জরুরি কি না, একই হওয়া জরুরি নয়। ঠিক আছে, এবার দূরদর্শনের একটি প্রেরক অ্যান্টেনার উচ্চতা 81 মিটার। যদি গ্রাহক অ্যান্টেনাটি ভূ সমতলে থাকে তবে অ্যান্টেনাটির, এই কোশ্চেনটা কিন্তু স্টার দিয়ে রাখবে 100%। যদি দেয় কিন্তু এই শেষের 3টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন তো দিয়ে দিয়েছি অলরেডি, বাকি যে 2টো কোশ্চেন করালাম সেই 2টো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো অ্যান্টেনাটির বিস্তৃতি কী হবে, এ সমান π/dt², টি এর মান বসে দিলেই হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।